ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কলুস অ্যাকাউন্টিং এভুলেশন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার এই চ্যানেলে এখন আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে আলোচনা করছি। ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা সিলেবাসে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা বিবিএ সিলেবাসের সেকেন্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন কোর্স পেপারের সাথে রিলেটেড। তার একটা চার্ট কিন্তু থাম্বনেইলে দেওয়া আছে। আশা করি আপনারা সেই চার্ট থেকে বুঝে নিয়েছেন যে কোন ডিপার্টমেন্টের জন্য কোন কোর্স পেপারের সাথে এই চ্যাপ্টারটা রিলেটেড। আমরা আজকে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে 8th লেকচার করব এবং খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্কের সমাধান করব। এর আগে 7টা লেকচার আপলোড করা হয়েছে এই চ্যাপ্টার থেকে। সবগুলো লেকচারের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর এছাড়াও ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নামে একটা প্লেলিস্ট আমার এই চ্যানেলে তৈরি করা আছে। সেই প্লেলিস্টের লিঙ্কও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আইকনে দেওয়া আছে এবং ভিডিও শেষে এন্ড স্ক্রিনে দেওয়া আছে। সেই প্লেলিস্টে গেলেও আপনারা এই চ্যাপ্টারের সাথে রিলেটেড সবগুলো ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত সিরিয়ালভাবে পেয়ে যাবেন। কেউ যদি পূর্ববর্তী ক্লাসগুলো মিস করে থাকেন তাহলে এসব লিঙ্ক থেকে আপনারা ক্লাসেসগুলো কমপ্লিট করে নিতে পারবেন। এছাড়াও আমার এই চ্যানেলে বিবিএ এবং এমবিএ এর সিলেবাসের সাথে রিলেটেড বিভিন্ন গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলাদা আলাদাভাবে প্লেলিস্ট তৈরি করা আছে। সেসব প্লেলিস্টে ওই চ্যাপ্টারের সাথে রিলেটেড কমপ্লিট লেকচার্স রেডি করা আছে। ওই চ্যাপ্টারের সাথে রিলেটেড বেসিক ডিসকাশন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং যেসব অঙ্ক পরীক্ষা উপযোগী সেসব অঙ্ক নিয়ে ডিটেল ডিসকাশন করা আছে। নির্দিষ্ট চ্যাপ্টারের প্লেলিস্ট ফলো করলে আপনাদের ওই চ্যাপ্টারের সম্পর্কে সম্পূর্ণ একটা ভালো ধারণা হয়ে যাবে এবং পরীক্ষা উপযোগী একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। সবগুলো প্লেলিস্টের লিঙ্কে নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর এছাড়াও আমার এই চ্যানেলটাতে প্লেলিস্ট অপশনে গেলেও আপনারা সবগুলো প্লেলিস্ট একসাথে একই জায়গায় পেয়ে যাবেন। আগে বলেছি আজকে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। আমি আর কথা না বাড়িয়ে আমরা প্রশ্নটাতে চলে যাচ্ছি। আমরা প্রশ্নটা পড়ছি। Presented below is the comparative balance sheet for Korim Weigel Company as of December 31. 31 ডিসেম্বরে Korim Weigel Company একটা ব্যালেন্স শিট করে দেওয়া আছে। আমাদের দেখা যাচ্ছে এখানে 2002 এবং 2001 দুই বছর ব্যালেন্স দেওয়া আছে। 2002 এর এগুলো হচ্ছে কি 31 ডিসেম্বরের ব্যালেন্স এবং এগুলো হচ্ছে কি 2001 এর 31 ডিসেম্বরের ব্যালেন্স। আমাদেরকে এখানে রিকমেন্ডে বলেছে একটা স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো তৈরি করতে হবে। ইনডাইরেক্ট মেথডে কোন ইয়ারের জন্য করতে হবে তা বলা নাই। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অবশ্যই রিসেন্ট ইয়ারের জন্যই হবে এবং রিসেন্ট ইয়ারটা হচ্ছে কি এখানে 2002। তার মানে কি আমরা 2002 এর জন্য একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করব। আর 2002 এর 31 ডিসেম্বর যে ব্যালেন্সগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে 2002 এর জন্য ক্লোজিং ব্যালেন্স এবং 2001 এর 31 ডিসেম্বর যে ব্যালেন্সগুলো দেওয়া আছে সেগুলো 2002 এর জন্য ওপেনিং ব্যালেন্স। আমরা প্রশ্নের অন্যান্য আইটেমগুলো পড়ছি। অ্যাসেটসের মধ্যে আছে ক্যাশ, account receivable, inventories, prepaid expense, land, equipment, accumulated depreciation on equipment, building, accumulated depreciation on building. Liabilities and shareholders equity মধ্যে আছে accounts payable, bonds payable, common stock এবং হচ্ছে কি রিটেন আর্নিংস। এডিশনাল ইনফরমেশনের মধ্যে আছে দেখছি আমরা ল্যান্ড ওয়াজ সোল্ড অ্যাট ইটস বুক ভ্যালু ফর ক্যাশ। ল্যান্ডকে বুক ভ্যালুতে নগদে বিক্রি করা হয়েছে। ক্যাশ ডিভিডেন্ডস অফ টাকা 32,000 ওয়ার ডিক্লেয়ার্ড অ্যান্ড পেড। 32,000 টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে এবং পরিশোধ করা হয়েছে। সি নাম্বার পয়েন্টে বলা আছে ইকুইপমেন্ট ওয়াজ পারচেজ ফর টাকা 95,000 ক্যাশ। 95,000 টাকা দিয়ে নগদে ইকুইপমেন্ট ক্রয় করা হয়েছিল। ইকুইপমেন্ট উইথ এ কস্ট অফ টাকা 22,000 উইথ এ বুক ভ্যালু অফ টাকা 10,000 ওয়াজ সোল্ড ফর টাকা 8,100 ক্যাশ। 22,000 টাকা মূল্যের একটা ইকুইপমেন্ট যার বুক ভ্যালু থেকে 10,000 টাকা সেটা 8,100 টাকা দিয়ে বিক্রি করা হয়েছিল। Bonds were converted at face value by issuing 50,000 shares of টাকা 1 per value common stock. 50,000 টাকা মূল্যের বন্ডসকে 50,000 সাধারণ শেয়ারে রূপান্তর করা হয়েছে, কনভার্ট করা হয়েছে, যেখানে প্রতি একটা শেয়ারের ফেস ভ্যালু হচ্ছে কি 1 টাকা করে। 1 টাকা করে 50,000 শেয়ারে 50,000 টাকা বন্ডসকে রূপান্তর করা হয়েছে, কনভার্ট করা হয়েছে। এই লেনদেনটা কিন্তু নগদে হয়নি, বন্ডসকে কমন স্টকে কনভার্ট করা হয়েছে। এটার কারণে বন্ডস পেবল কমে যাবে, কমন স্টক বেড়ে যাবে, কিন্তু এখানে নগদ লেনদেন হয়নি বলে এটা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কোথাও কোনো প্রভাব পড়বে না। সিমিলার আইটেম আমরা আগেও একটা ক্লাসে আলোচনা করেছি। নেট সেলস ফর 2002 টোটাল টাকা 4,20,000। 2002 সালের নেট সেলস হচ্ছে কি 4,20,000 টাকা। কিন্তু এই নেট সেলসে কোনো কাজ আমাদের ইনডাইরেক্ট মেথডে হবে না। ডিরেক্ট মেথডে হলে সেখানে সেলসের ব্যবহার আসে, কিন্তু ইনডাইরেক্ট মেথডে প্রোডাক্ট বাই সেলের সাথে রিলেটেড কোনো আইটেম হিসাবভুক্ত হয় না। আমরা প্রশ্নটা পড়ে নিয়েছি। এখানে আমাদেরকে ইনডাইরেক্ট মেথডে একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করতে হবে বলা হয়েছে। ইনডাইরেক্ট মেথডে কীভাবে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করতে হয় তার ফরম্যাট নিয়ে আমি এর আগের প্রিভিয়াস ক্লাসগুলোতে অনেকবারই আলোচনা করেছি, ডিটেল আলোচনা করেছি। তাই আজকে আমি আর এই বিষয়ে আলোচনা করে সময় ক্ষেপণ করতে চাই না। যাদের এই চার্ট সম্পর্কে স্বচ্ছ ধারণা নেই তারা অবশ্যই প্রিভিয়াস ক্লাসগুলো আগে ফলো করে নেবেন, তাহলে আপনাদের এই চার্টটা সম্পর্কে একটা ভালো ধারণা পেয়ে যাবেন। কারণ আগের ক্লাসগুলোতে ডিটেলভাবে আমি বারবার করে এই চার্টটার আলোচনা করেছি এবং প্রতিটা বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা হয়েছে। আমরা জানি এই যে এভাবে যদি একটা ইনডাইরেক্ট মেথডে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করতে হয় তাহলে এই চার্ট অনুসারে যেসব আইটেম আমাদের দরকার তার মধ্যে সবগুলো যে আমাদের অঙ্কে ব্যবহার আসবে তা নয়, প্রশ্নে যেসব ইনফরমেশন থাকবে তা অনুসারে আমরা চার্টটা ফলো করব। তবে এমন অনেক বিষয় আছে সেটা হচ্ছে কি হয়তো আবার প্রশ্নে অনেক আইটেম আছে যা আমাদেরকে হাইড করে দেওয়া হয়েছে বা ইনফরমেশনগুলোকে সরাসরিভাবে উল্লেখ করা হয়নি। সেসব ইনফরমেশনগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই ওয়ার্কিং আকারে বের করে নিতে হয়। আর ওয়ার্কিংয়ের চার্ট নিয়েও কিন্তু আমরা গত কয়েক ক্লাস ধরে ডিটেল বারবার করে আলোচনা করেছি। তাই আজকের ক্লাস
ক্লাসে আমি ওয়ার্কিংয়ের এই চার্ট নিয়েও ডিটেল আলোচনা করছি না। আমি সংক্ষেপে বলছি, যদি আমাদের ইনডাইরেক্ট মেথডে অঙ্ক করতে হয় তাহলে আমাদের নেট ইনকামের প্রয়োজন হয়। যদি নেট ইনকাম না থাকে তাহলে আমরা তা ওয়ার্কিং করে বের করব। ডেপ্রিসিয়েশন অন ফিক্স অ্যাসেট যদি না থাকে তাহলে ওয়ার্কিং করে বের করব। ক্যাশ পারচেস এবং ক্যাশ সেলস অফ অ্যাসেটস যদি না থাকে তাহলে তা ওয়ার্কিং করার প্রয়োজন হতে পারে। শেয়ার্স, বন্ডস, নোটস পেয়েবল, মর্গেজ লোন, লং টার্ম লোনস এগুলো যদি নগদে ইস্যু করা হয় এবং প্রশ্ন যদি সরাসরিভাবে উল্লেখ না থাকে তাহলে তা ওয়ার্কিং করার প্রয়োজন হতে পারে। শেয়ার যদি নগদে রিটায়ার করা হয়, অথবা বন্ডস, নোটস পেয়েবল, মর্গেজ লোন, লং টার্ম লোন এগুলো যদি নগদে রিডেমশন মানে কি মেয়াদ পূর্তিতে দায় পরিশোধ করা অথবা রিপেমেন্ট করা হয়, পুনঃপরিশোধ করা হয়, তাহলে তাও ওয়ার্কিং আকারে বের করার প্রয়োজন হতে পারে। এছাড়াও ডিভিডেন্ড যদি নগদে পরিশোধ করা হয় তাহলে তাও ওয়ার্কিং করার প্রয়োজন হতে পারে। এই 7টা বিষয় নিয়ে আমরা ইনডাইরেক্ট মেথডে ওয়ার্কিং আকারে চিন্তা করি। আমরা আগে প্রশ্নটা পড়ব, প্রশ্ন অনুসারে দেখব যে কি এই ইনফরমেশনগুলোর মধ্যে কোনো বিষয় মিসিং আছে কিনা এবং সেটা ওয়ার্কিং করার প্রয়োজন আছে কিনা। আমরা এবার তাহলে আবার প্রশ্নটাতে ফিরে এলাম। এবার এই প্রশ্নটা থেকে এবার ডিটেল আমরা অ্যানালাইসিস করে দেখব আমাদের এখন যে চার্টটা আমরা দেখলাম ওয়ার্কিংয়ের চার্ট, সেই চার্ট অনুসারে সব ইনফরমেশনে দেওয়া আছে নাকি এখানে কোনো ইনফরমেশন মিসিং আছে যেটা আমাদেরকে ওয়ার্কিং আকারে বের করতে হবে। আমরা এখানে যে প্রশ্নটা পড়লাম সেখানের মধ্যে কিন্তু আমাদের প্রথম যে ইনফরমেশনটা দরকার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করার জন্য তা হচ্ছে কি নেট ইনকাম। সেই নেট ইনকামটা কিন্তু আমাদের প্রশ্নে কোথাও উল্লেখ করে দেওয়া নেই। তার মানে কি নেট ইনকামটা এখানে মিসিং। তাহলে নেট ইনকামটাকে আমাদেরকে ওয়ার্কিং করে বের করতে হবে। আর নেট ইনকামের হিসাবটা হবে রিটেন আর্নিংস থেকে। রিটেন আর্নিংস স্টেটমেন্টের সাহায্যে আমাদেরকে নেট ইনকামকে বের করতে হবে। তার জন্য আমরা আগে একটা রিটেন আর্নিং স্টেটমেন্ট সম্পর্কে সংক্ষেপে আলোচনা করছি। রিটার্ন আর্নিংসের হিসাবটা সবসময় রিটার্ন আর্নিংসে ওপেনিং ব্যালেন্সকে দিয়ে শুরু করতে হয়, তার সাথে চলতি বছর নেট ইনকামকে যোগ করতে হয়, সেখান থেকে ডিভিডেন্ড যদি থাকে তাহলে সেই ডিভিডেন্ডটাকে বিয়োগ করতে হয়, তখন আমরা রিটার্ন আর্নিংসের ক্লোজিং ব্যালেন্সকে পাই। এখানে আমরা রিটার্ন আর্নিংসে একটা সংক্ষিপ্ত বিবরণ নিয়ে আলোচনা করছি। আমাদের অঙ্কের জন্য এর থেকে বেশি আইটেম নিয়ে আলোচনা করার প্রয়োজন নেই, তাই সংক্ষিপ্তভাবে আমরা এই বিবরণটা নিয়ে আলোচনা করছি। এখন যেটা বিষয় সেটা হচ্ছে কি আমাদের এখানে টার্গেট হচ্ছে কি নেট ইনকামকে বের করা। আর নেট ইনকামকে যদি বের করতে হয় এই চার্ট থেকে তাহলে আমাদের রিটার্ন আর্নিংস, ওপেনিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স, ডিভিডেন্ড এই বিষয়গুলো আমাদের প্রশ্নে দেওয়া থাকতে হবে। রিটার্ন আর্নিংসে ওপেনিং ব্যালেন্স আমরা ব্যালেন্স শিট থেকে পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে কি 1,80,000 টাকা। রিটার্ন আর্নিংসে ক্লোজিং ব্যালেন্স আমরা পেয়ে যাচ্ছি 1,86,000 টাকা। এবং ডিভিডেন্ডের বিষয়টা আমাদের বি নাম্বার পয়েন্টে বলা আছে, ক্যাশ ডিভিডেন্ড পরিশোধ করা হয়েছে 32,000 টাকা। তাহলে এই 3টা আইটেমকে বসিয়ে আমরা নেট ইনকামকে বের করতে পারবো। তবে এখান থেকে নেট ইনকামকে যদি আমাদেরকে বের করতে হয় তাহলে আমরা এই চার্টটাকে আসলে ব্যাক ক্যালকুলেশন করব, পিছন দিক থেকে সাজাবো। অর্থাৎ রিটার্ন আর্নিংসে ক্লোজিং ব্যালেন্সকে দিয়ে শুরু করব, তার সাথে ডিভিডেন্ড ডিক্লেয়ারকে যোগ করব এবং সেখান থেকে রিটার্ন আর্নিংসে বিয়োগ করব, তাহলে আমরা নেট ইনকামকে পেয়ে যাব। এবার তাহলে আমরা নেট ইনকামের ওয়ার্কিংটা দেখছি। ক্যালকুলেশন অফ নেট ইনকাম, পার্টিকুলার্স টাকা, ক্লোজিং ব্যালেন্স অফ রিটার্ন আর্নিংস। রিটার্ন আর্নিংসের ক্লোজিং ব্যালেন্স হচ্ছে কি 1,86,000 টাকা, যেটা 2002 সালের ব্যালেন্স, সেটা আমরা বসিয়ে দিলাম। তার সাথে আমরা দেখছি কি এখানে ব্যাক ক্যালকুলেশন করতে গেলে ডিভিডেন্ডটা এখানে লেস করা হয়েছিল মূল চার্টে, আমরা যেহেতু ব্যাক ক্যালকুলেশন করছি তাই ডিভিডেন্ডটাকে যোগ করে দেবো। অ্যাড ক্যাশ ডিভিডেন্ড পে, যেটা আমরা বি নাম্বার পয়েন্ট থেকে পাচ্ছি 32,000 টাকা, সেটা যোগ করলাম, টোটাল হয়ে গেল 2,18,000 টাকা। সেখান থেকে আমরা ওপেনিং ব্যালেন্স অফ রিটার্ন আর্নিংসকে বিয়োগ করবো। রিটার্ন আর্নিংসে ওপেনিং ব্যালেন্স আমরা দেখছি কি 1,80,000 টাকা দেওয়া আছে। ওপেনিং ব্যালেন্স অফ রিটার্ন আর্নিংস 1,80,000 টাকা বিয়োগ করার পরে এখানে ডিফারেন্স হচ্ছে কি 38,000 টাকা। এই 38,000 টাকাটাই হচ্ছে কি চলতি বছরের নেট ইনকাম। তাহলে আমরা এখান থেকে নেট ইনকামের অ্যামাউন্টটাকে বের করে নিলাম। এবার আমরা দেখব আর কি ইনফরমেশন মিসিং আছে। আমরা যে ওয়ার্কিং এর চার্টে দেখেছি সেখানে সেকেন্ড আইটেমটা হচ্ছে দেখি ডেপ্রিসিয়েশন। আমরা এখানে পুরো প্রশ্ন পড়েছি, কিন্তু এখানে কিন্তু স্পেসিফিকভাবে আমরা জানি না যে ওই বছরে চলতি বছরের ডেপ্রিসিয়েশনের অ্যামাউন্টটা কত। আমাদের এখানে দুটো সম্পত্তির দুটো অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন দেওয়া আছে, পুঞ্জীভূত অবচয় দেওয়া আছে এবং পুঞ্জীভূত অবচয়ের ব্যালেন্সের মধ্যে পরিবর্তন আছে, কিন্তু ওই বছরে ডেপ্রিসিয়েশন বাবদ, ইকুইপমেন্টের উপরে ডেপ্রিসিয়েশন বাবদ কত টাকা খরচ হয়েছে, বিল্ডিংয়ে ডেপ্রিসিয়েশন বাবদ কত টাকা খরচ হয়েছে তা কিন্তু প্রশ্নে সরাসরিভাবে উল্লেখ করে দেওয়া নেই। তাই এখন আমরা এই ডেপ্রিসিয়েশনগুলোকে ওয়ার্কিং আকারে বের করব। তার জন্য আমরা অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন ফরম্যাটটাকে ফলো করব। অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশনের ফরম্যাটটা যদি দেখি তাহলে এখনও ডেপ্রিসিয়েশন হিসাবটা অবশ্যই ওপেনিং ব্যালেন্সকে দিয়ে শুরু করতে হবে, তার সাথে চলতি বছর যা ডেপ্রিসিয়েশন হয়েছে তাকে যোগ করতে হবে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডিউরিং দ্য ইয়ারকে যোগ করতে হবে। যে যোগফলটা পাবো সেখান থেকে আমরা কোনো সম্পত্তি যদি বিক্রি করে থাকি তাহলে তার উপরে যা অবচয় হয় সেই অবচয়টাকে আমরা এখান থেকে বিয়োগ করব। বিয়োগ করার পরে আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অফ ক্লোজিং ব্যালেন্সকে পেয়ে যাব। কারণ কোনো সম্পত্তি বিক্রি করে যা অবচয় হচ্ছে, যেহেতু আমরা সম্পত্তিটাকে এখন আর ব্যবহারের মধ্যে রাখছি না, তাহলে তার অবচয়কেও অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের মধ্যে রাখা যাবে না। কোনো সম্পত্তি যদি বিক্রি করা হয় তাহলে তার উপর যে অবচয়টা হয় সেই অবচয়টাকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন থেকে রিমুভ করে দেওয়া হয় বা লেস করে দেওয়া হয়। আমাদের টার্গেট থাকবে এই চার্ট থেকে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সকে বের করা। আর ডেপ্রিসিয়েশন এক্সপেন্সকে বের করার জন্য আমরা এখানেও এটাকে ব্যাক ক্যালকুলেশন আকারে সাজাবো। অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন ক্লোজিং ব্যালেন্সকে দিয়ে শুরু করব। এরপরে যে সম্পত্তি বিক্রি করেছে তার উপরে যদি কোনো অবচয় থাকে তাহলে তা আমরা যোগ করব এবং অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন ওপেনিং ব্যালেন্সকে বিয়োগ করব। তাহলে আমরা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যামাউন্টটাকে পেয়ে যাব। তো প্রথমে আমরা আগে ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েশন কত তা বের করে নিচ্ছি। এখানে ইকুইপমেন্ট এবং বিল্ডিং দুটোর উপরে অবচয় হিসাব আছে। আমরা প্রথমে ইকুইপমেন্টের অবচয় কত তা ওয়ার্কিং করে বের করে নিচ্ছি।
ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট। এখন ইকুইপমেন্টের হিসাব যখন করব আমরা এই চার্টটাকে ব্যাক ক্যালকুলেশনে সাজাবো বলে দিয়েছি। আমরা তাই অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশনের ক্লোজিং ব্যালেন্সকে দিয়ে শুরু করছি। ইকুইপমেন্টের অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশনের ক্লোজিং ব্যালেন্স হচ্ছে কি 45,000 টাকা, 45,000 টাকা লিখলাম। এরপরে আমরা দেখবো যে কি কোনো ইকুইপমেন্ট বিক্রি করা হয়েছে কিনা। যদি বিক্রি হয়ে থাকে তাহলে তার উপরে যদি কোনো অবচয় থাকে তাহলে সেই অবচয়টাকে আমাদেরকে মূল চার্টে এখানে লেস করা হয়েছিল, কিন্তু আমাদেরকে এখন এখানে অ্যাড করতে হবে। তো আমরা সি নাম্বার পয়েন্টটা দেখছি, বলা হচ্ছে কি ইকুইপমেন্ট ওয়াজ পারচেস ফর টাকা 95,000 ক্যাশ, 95,000 টাকা দিয়ে নগদে ইকুইপমেন্ট ক্রয় করা হয়েছিল। এটা ক্রয়ের হিসাব আমরা দেখতে চাচ্ছি বিক্রয়ের সাথে জড়িত কোনো ইনফরমেশন আছে কিনা। পরে ইনফরমেশনে বলছে ইকুইপমেন্ট উইথ এ কস্ট অফ টাকা 22,000 উইথ এ বুক ভ্যালু অফ টাকা 10,000 ওয়াজ সোল্ড ফর টাকা 8,100 ক্যাশ। 22,000 টাকার ক্রয় মূল্যের একটা ইকুইপমেন্ট যার বুক ভ্যালু হচ্ছে 10,000 টাকা, সেটাকে বিক্রি করা হয়েছে 8,100 টাকা দিয়ে। যখন আমরা যে সম্পত্তি বিক্রি করা হয়েছে তার ডেপ্রিসিয়েশনকে নিয়ে চিন্তা করব, তখন আমরা দেখব যে কি ওই বিক্রিত সম্পত্তিটার অরিজিনাল কস্ট প্রাইস কত এবং তার বুক ভ্যালু কত, তার বিক্রয় মূল্য কত, সেটা এখন আমাদের বিবেচ্য বিষয় নয়। আমরা দেখব সেই সম্পত্তির কস্ট প্রাইস এবং বুক ভ্যালু। এই সম্পত্তির অরিজিনাল কস্ট প্রাইস ছিল 22,000 টাকা, যেটা বুক ভ্যালু হয়ে গেছে 10,000 টাকা। তাহলে সম্পত্তিটা 22,000 টাকা থেকে পুস্তক মূল্যে 10,000 টাকাতে নেমে আসা মানে কি এই সম্পত্তির উপরে 12,000 টাকা অবচয় হয়েছিল। 12,000 টাকা অবচয় হওয়ার পরে সম্পত্তির বর্তমান মূল্য বা পুস্তক মূল্য হচ্ছে 10,000 টাকা, যেই সম্পত্তিটাকে 8,100 টাকা দিয়ে বিক্রি করা হয়েছে। তবে এখানে অবচয়ের হিসাব হচ্ছে কত, 12,000 টাকা। এই 12,000 টাকাটাকে কিন্তু অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন হিসাব থেকে আগে রিমুভ করা হয়েছিল, লেস করা হয়েছিল। এখন আমরা এখানে অ্যাড করব, অ্যাড ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট সোল্ড 12,000 টাকা। এই 12,000 টাকার ক্যালকুলেশনটা হচ্ছে কিভাবে, কস্ট প্রাইস মাইনাস বুক ভ্যালু। এখানে এবার আমরা দুটো অ্যামাউন্টকে যোগ করে টোটাল পেয়ে গেলাম 57,000 টাকা। সেখান থেকে আমরা অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন ওপেনিং ব্যালেন্সকে বিয়োগ করব। ইকুইপমেন্টের অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন ওপেনিং ব্যালেন্স দেখছি আমরা 35,000 টাকা আছে, সেই 35,000 টাকা বিয়োগ করার পরে ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট ডিউরিং দ্য ইয়ার পেয়ে গেলাম কত, 22,000 টাকা। এখানে আরেকটা কথা একটু বলে রাখি, আমাদের এখানে অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশনের ব্যালেন্সগুলো যখন ব্যালেন্স শিটে দেখানো হয়েছে সেখানে ব্র্যাকেট ব্যবহার করা হয়েছে, ঋণাত্মক হিসাব করা হয়েছে। কারণ হচ্ছে কি এই অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশনগুলো অ্যাসেট থেকে বিয়োগ করতে হয়, তাই এখানে অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশনগুলোকে অ্যাসেটের নিচে লেখার সময়তে নেগেটিভ আকারে প্রকাশ করা হয়েছে, কারণ এই বিষয়গুলো অ্যাসেটস থেকে বিয়োগ করতে হবে। কিন্তু যখন আমরা ওয়ার্কিং করব, ওয়ার্কিংয়ের মধ্যে কিন্তু এখানে যে ব্র্যাকেটগুলো ব্যবহার করা হয়েছে সেই ব্র্যাকেটগুলোর ব্যবহার কিন্তু আমরা এখানে করব না। আমরা এখানে স্ট্রেট অ্যামাউন্টগুলোকে উল্লেখ করব, এই 45,000 35,000 এই অ্যামাউন্টগুলোকে উল্লেখ করব। এখানে কোনো ব্র্যাকেট আমরা ব্যবহার করব না ওয়ার্কিংয়ের মধ্যে। তাহলে আমরা ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েশনকে তো বের করে নিয়েছি। একইভাবে আরেকটা যে সম্পত্তি আছে বিল্ডিং, তার উপরে যে অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন আছে সেই অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশনের ব্যালেন্স থেকে আমরা বিল্ডিংয়ের অবচয়কেও বের করে নিই। তো একইভাবে আমরা বিল্ডিংয়ের অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশনের ক্লোজিং ব্যালেন্সকে দিয়ে শুরু করব। অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশনের ক্লোজিং, বিল্ডিংয়ের অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশনের ক্লোজিং ব্যালেন্স হচ্ছে 60,000 টাকা। সেই 60,000 টাকা লিখলাম। সেটার সাথে আমরা কি করব, যদি কোনো বিল্ডিং বিক্রি করা হয় তার উপরে যদি কোনো অবচয় হয় তাহলে সেই অবচয়টাকে যোগ করতে হবে। কিন্তু আমরা পুরো প্রশ্নে পড়লাম এখানে কোনো বিল্ডিংয়ের বিক্রয়ের সাথে জড়িত কোনো ইনফরমেশন দেওয়া নেই। আর আমরা ব্যালেন্স শিটে দেখছি কি বিল্ডিংয়ের প্রারম্ভিক মূল্য এবং সমাপনী মূল্য সেম, 2 লাখ 2 লাখ। তার মানে কি বিল্ডিংয়ের কোনো বাই সেল নেই। যেহেতু বিল্ডিংয়ের কোনো বাই সেল নেই, তাই এখানে অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশনের ক্লোজিং ব্যালেন্সের সাথে আমরা ইকুইপমেন্ট করার সময়তে যে ইকুইপমেন্টে বিক্রি হয়েছিল তার অবচয়কে যোগ করেছিলাম, এমন কোনো আইটেম কিন্তু আর বিল্ডিংয়ের ক্ষেত্রে যোগ করতে হচ্ছে না। কারণটা হচ্ছে কি কোনো বিল্ডিংয়ের বিক্রয় নেই, তাই বিক্রয়কৃত সম্পত্তির উপরে কোনো অবচয়ও নেই। আমরা এখন এই অ্যাড অংশটা যখন আর করছি না, এরপরে আমরা লেসেরটাতে চলে আসবো। আমরা কি করব, অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশনের ওপেনিং ব্যালেন্সকে লেস করব। আমরা এবার বিল্ডিংয়ের অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন ওপেনিং ব্যালেন্সকে লেস করব, যেটা আমরা দেখছি কি 40,000 টাকা দেওয়া আছে 2001 সালে ব্যালেন্সে। সেই 40,000 টাকা বিয়োগ করলাম, বিয়োগ করার পরে আমাদের ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট ডিউরিং দ্য ইয়ার পেয়ে গেলাম আমরা 20,000 টাকা। আমরা এখানে এখন পর্যন্ত 3টা ওয়ার্কিং করেছি। আমাদের অঙ্কে নেট ইনকাম দেওয়া ছিল না, নেট ইনকামকে বের করেছি, এবং 2টো ডেপ্রিসিয়েশন দেওয়া ছিল না, সেই ডেপ্রিসিয়েশনগুলোকে বের করে নিয়েছি। এছাড়া আমাদের এই অঙ্কটাতে আর কোনো ওয়ার্কিং করার প্রয়োজন হবে না, কারণ আর বাকি সবগুলো ব্যালেন্সই আমাদের অঙ্কের প্রশ্নের সাথে মিলানো আছে। এই ওয়ার্কিং এর বিষয়গুলো নিয়ে কিন্তু আমি প্রিভিয়াস ক্লাসগুলোতে ডিটেল আলোচনা করছি, এবং কিছুক্ষণ আগে যে ওয়ার্কিং এর চার্টটা দেখেছি সেই চার্টটাও কিন্তু ডিটেলভাবে প্রিভিয়াস ক্লাসগুলোতে আলোচনা করা হয়েছে। তো একই আলোচনা বারবার করে প্রতিটা ক্লাসে না করে আমি আজকে এই অঙ্কের মূল সলিউশনে চলে যাচ্ছি। ইনডাইরেক্ট মেথডে যেভাবে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা তৈরি করতে হবে সেই সলিউশনে চলে যাচ্ছি। আর যদি এই ওয়ার্কিংগুলো বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা অবশ্যই প্রিভিয়াস ক্লাসেসগুলো ফলো করে নেবেন, তাহলে ওয়ার্কিংগুলো খুব সহজে ভালো মতন মনে রাখতে পারবেন এবং বুঝবেন, এবং কোন কোন বিষয় নিয়ে ওয়ার্কিং করতে হবে, কীভাবে বুঝবেন যে কোন কোন বিষয় নিয়ে ওয়ার্কিং করতে হবে, কীভাবে বুঝবেন যে ওয়ার্কিং করার প্রয়োজন নেই, তার বিষয়ে কিন্তু প্রিভিয়াস ক্লাসগুলোতে ডিটেল আলোচনা করা হয়েছে। ওয়ার্কিংয়ে যে চার্টটা নিয়ে আলোচনা করেছি সেই চার্টের পিকচার এই লেকচারের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা চার্টের পিকচারটাও পেয়ে যাবেন। এবার আমি এই অঙ্কের মূল সলিউশনে চলে যাচ্ছি। ইনডাইরেক্ট মেথডে আমাদেরকে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করতে হবে। আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ছক দেখছি। আমরা জানি যে কি ইনডাইরেক্ট মেথড হোক আর ডিরেক্ট মেথড হোক, ক্যাশ ফ্লোসগুলোকে 3টা অ্যাক্টিভিটিতে ভাগ করে নিতে হয়: ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং ক্যাশ ফ্লোস ফ্রম ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস। তো এখানে আমরা ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস নিয়ে আলোচনা করছি, এরপরে আমরা ইনভেস্টিং এবং ফিন্যান্সিং নিয়ে আলোচনা করব।
আমরা প্রথমে লিখছি ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, যেটা আমরা চার্টে দেখেছি যে প্রথমে নেট ইনকামকে দিয়ে শুরু করতে হবে, আর নেট ইনকামটা আমাদের ওয়ার্কিং 1 থেকে আমরা পেয়ে গেছি 38,000 টাকা, সেটা লিখে নিলাম। এরপর লিখছি কি অ্যাডজাস্টমেন্টস টু রিকনসাইল নেট ইনকাম টু ক্যাশ। সেখানে অ্যাডজাস্টমেন্টসের মধ্যে আমরা দেখছি যে প্রথমে ডেপ্রিসিয়েশনগুলো হিসাব আসে। তো ডেপ্রিসিয়েশন এখানে দুটো আছে, একটা হচ্ছে কি ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েশন, একটা বিল্ডিংয়ের ডেপ্রিসিয়েশন, যেগুলো আমরা ওয়ার্কিং থেকে পেয়েছি। ওয়ার্কিং 2 থেকে ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট পেয়ে গেছি 22,000 টাকা, এবং ওয়ার্কিং 3 থেকে ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং পেয়ে গেছি 20,000 টাকা। আর আমরা জানি ডেপ্রিসিয়েশনগুলো নেট ইনকামের সাথে এখানে পজিটিভ হবে, তাই আমরা পজিটিভ আকারে লিখে নিয়েছি। এরপর আমরা দেখব যে কোনো সম্পত্তি বিক্রি করে লাভ হয়েছে নাকি লস হয়েছে। যদি লস হয়ে থাকে তাহলে তা অপারেটিং অ্যাক্টিভিটিস যোগ করতে হবে, আর যদি লাভ হয় তাহলে তা বিয়োগ করতে হবে। এখানে আমাদের সি নাম্বার পয়েন্টে বলা ছিল যে 22,000 টাকার ক্রয় মূল্যের একটা ইকুইপমেন্ট যার বুক ভ্যালু হচ্ছে কি 10,000 টাকা, সেটা নগদে 8,100 টাকা দিয়ে বিক্রি করা হয়েছে। যখনই এভাবে কোনো সম্পত্তি বিক্রির ইনফরমেশন থাকবে তখনই অবশ্যই আমাদের লাভ লসের বিষয়টাকে চিন্তা করতে হবে। আর লাভ লস যখন আমরা বের করবো তখন ওই সম্পত্তি যদি কোনো বুক ভ্যালু দেওয়া থাকে তাহলে সেই বুক ভ্যালু থেকে সেলিং ভ্যালুকে বিয়োগ করার পরে আমরা লাভ লসকে বের করে নেব। আমরা দেখছি ইকুইপমেন্টের বুক ভ্যালু হচ্ছে কি 10,000 টাকা এবং এটার সেলস ভ্যালু হচ্ছে কি 8,100 টাকা। তাহলে 10,000 টাকার সম্পত্তি 8,100 টাকা দিয়ে বিক্রি করাতে এখানে 1,900 টাকা লস হয়েছে। আর কোনো সম্পত্তি বিক্রি করে যদি লস হয় তাহলে তা অপারেটিং অ্যাক্টিভিটিস যোগ করতে হয়। তাই আমরা লিখছি এখানে লস অন সেল অফ ইকুইপমেন্ট 1,900 টাকা পজিটিভ। এই সম্পত্তিটা বিক্রি করে যে 8,100 টাকা নগদ পাওয়া গেছে, ক্যাশ পাওয়া গেছে, সেটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের কাজ। আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস যখন করবো তখন 8,100 টাকার ব্যবহার দেখাবো। আমরা অপারেটিং অ্যাক্টিভিটিসে শুধুমাত্র সম্পত্তিটা বিক্রি করে যদি কোনো লাভ লস হয় তাহলে তার হিসাবটাকে দেখাবো। আমরা লসটাকে এন্ট্রি করে নিয়েছি। এরপরে আমরা জানি অপারেটিং অ্যাক্টিভিটিসে কারেন্ট অ্যাসেটস এবং কারেন্ট লাইবিলিটিসের পরিবর্তনগুলো হিসাব করতে হয়। ক্যাশ ছাড়া অন্যান্য কারেন্ট অ্যাসেটসের পরিবর্তনগুলো অপারেটিং অ্যাক্টিভিটিসে আসবে, কারণ ক্যাশের হিসাবটা সবার শেষে আমাদেরকে মিলিয়ে নিতে হবে। আমরা অ্যাকাউন্ট রিসিভেবলে ওপেনিং ব্যালেন্সে আছে দেখছি 52,000 টাকা এবং ক্লোজিং ব্যালেন্সে আছে 47,500 টাকা। তার মানে কি অ্যাকাউন্টস রিসিভেবলে 4,500 টাকার ডিক্রিজ হয়েছে। আর আমরা জানি কারেন্ট অ্যাসেটস যদি ডিক্রিজ হয় তাহলে অপারেটিং অ্যাক্টিভিটিস যোগ করতে হয়। ডিক্রিজ ইন অ্যাকাউন্টস রিসিভেবল 4,500 টাকা পজিটিভ। ইনভেন্টরিসের পরিবর্তন আমরা দেখছি কি ওপেনিংয়ে ছিল 1,42,000 টাকা আর ক্লোজিং আছে 1,51,450। ইনভেন্টরি কিন্তু বৃদ্ধি পেয়েছে, 9,450 টাকা ইনভেন্টরি বৃদ্ধি পেয়েছে। ইনভেন্টরি বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে কি কারেন্ট অ্যাসেটস বৃদ্ধি পাওয়া, আর কারেন্ট অ্যাসেটস যদি বৃদ্ধি পায় তাহলে অপারেটিং অ্যাক্টিভিটিসে তা লেস করতে হয়। তাই আমরা লিখছি কি ইনক্রিজ ইন ইনভেন্টরি 9,450 নেগেটিভ। প্রিপেড এক্সপেন্সেসকে দেখছি, প্রিপেড এক্সপেন্সে ওপেনিং ব্যালেন্স হচ্ছে 21,000 টাকা এবং ক্লোজিং ব্যালেন্স আছে 16,780 টাকা। প্রিপেড এক্সপেন্স আবার হ্রাস পেয়েছে 4,220 টাকা। প্রিপেড এক্সপেন্স হ্রাস পেয়েছে, আর প্রিপেড এক্সপেন্স হচ্ছে কি একটা কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট যদি ডিক্রিজ হয় তাহলে তা আমরা এখানে যোগ করব। ডিক্রিজ ইন প্রিপেড এক্সপেন্স 4,220 টাকা পজিটিভ। এইখানে আমাদের অ্যাসেটসের দিকে আর কোনো কারেন্ট অ্যাসেটস নেই। এবার আমরা লাইবিলিটিসের দিক থেকে কারেন্ট লাইবিলিটিসকে দেখি। কারেন্ট লাইবিলিটিসের মধ্যে অ্যাকাউন্টস পেবল আছে, যেটা ওপেনিং ব্যালেন্স হচ্ছে কি 40,000 টাকা, ক্লোজিং ব্যালেন্স আছে 43,730। তাহলে 3,730 টাকা এখানে বৃদ্ধি পেয়েছে। আর কারেন্ট লাইবিলিটি যদি বাড়ে তাহলে তা যোগ করতে হয়। ইনক্রিজ ইন অ্যাকাউন্টস পেবল 3,730 পজিটিভ। এবার আমরা ফার্স্ট কলাম থেকে সবগুলোকে যোগ বিয়োগ করে 84,900 টাকা ব্যালেন্স পেয়েছি, যেটা আমরা সেকেন্ড কলামে লিখে নিয়েছি, এবং সেটা হচ্ছে কি পজিটিভ ব্যালেন্স। আর পজিটিভ ব্যালেন্স হলে আমরা লিখব কি নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। আর এই অ্যামাউন্টটা যদি নেগেটিভ হয় তখন লিখতে হয় কি নেট ক্যাশ ইউজড ইন অপারেটিং অ্যাক্টিভিটিস। আমরা অপারেটিং অ্যাক্টিভিটিসের হিসাবটা দেখে নিলাম। এবার আমরা ইনভেস্টিং এবং ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসের বিষয়গুলো দেখি। ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। আর ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে আমরা জানি যে ফিক্স অ্যাসেটসের বাই সেলের সাথে জড়িত বিষয়গুলো আসবে। ফিক্স অ্যাসেট যদি আমরা সেল করি তাহলে নগদ টাকা বাড়বে, তাই যোগ করতে হবে। আর ফিক্স অ্যাসেট যদি পারচেস করি তাহলে নগদ টাকা চলে যায়, তখন আমাদেরকে সেটা বিয়োগ করতে হবে। আমরা দেখছি যে কি এ নাম্বার পয়েন্টে বলা হয়েছে ল্যান্ড ওয়াজ সোল্ড অ্যাট ইটস বুক ভ্যালু ফর ক্যাশ। ল্যান্ডকে নগদে বুক ভ্যালুতে বিক্রি করা হয়েছে। আমরা ল্যান্ডের ওপেনিং ভ্যালু আছে দেখছি 1,30,000 আর ক্লোজিং ভ্যালু আছে দেখছি কি 1,00,000 টাকা। তাহলে 30,000 টাকা ল্যান্ডের মূল্য কমে গেছে, 30,000 টাকার বুক ভ্যালু ল্যান্ড কমে গেছে। আর প্রশ্নে বলা হয়েছে ল্যান্ডটা ক্যাশে বুক ভ্যালুতেই বিক্রি করা হয়েছে। তার মানে কি 30,000 টাকার সম্পত্তি 30,000 টাকা দিয়ে নগদে বিক্রি হয়েছে। এই ল্যান্ডটা বিক্রি করে কিন্তু কোনো লাভ লস হয়নি, তাই তা অপারেটিং অ্যাক্টিভিটিসে কোনো প্রভাব পড়েনি। কিন্তু ল্যান্ডটা বিক্রি করে নগদ পাওয়া গেছে, বুক ভ্যালুটা নগদে পাওয়া গেছে, তার মানে 30,000 টাকাটা নগদে পাওয়া গেছে। আর নগদ বৃদ্ধি পাওয়ার কারণে আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে তা যোগ করব। সেল অফ ল্যান্ড 30,000 টাকা পজিটিভ। এরপর আমরা সি নাম্বার পয়েন্টে দেখছি ইকুইপমেন্ট ওয়াজ পারচেস ফর টাকা 95,000 ক্যাশ। 95,000 টাকার ইকুইপমেন্ট নগদে ক্রয় করা হয়েছে। 95,000 টাকা দিয়ে নগদ ইকুইপমেন্ট ক্রয় করার কারণে নগদ টাকা চলে গেছে, আমাদেরকে তা বিয়োগ করতে হবে। পারচেস অফ ইকুইপমেন্ট 95,000 টাকা নেগেটিভ। এরপর আরেকটা ইকুইপমেন্ট যেটার ক্রয় মূল্য ছিল 22,000 টাকা এবং বুক ভ্যালু ছিল 10,000 টাকা, সেটাকে 8,100 টাকা দিয়ে নগদে বিক্রি করা হয়েছে।
যখন আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে কাজ করব তখন কোনো সম্পত্তি বিক্রি করলে তখন তার বিক্রয় মূল্য যেটা শুধুমাত্র সেটাকে হিসাব করতে হবে। আমরা এখানে সেল অফ ইকুইপমেন্ট বলে 8,100 টাকা পজিটিভ করবো, কারণ ইকুইপমেন্ট বিক্রি করে নগদ টাকা পাওয়া গেছে বলে যোগ। এই সম্পত্তিটা বিক্রি করে লস কত হলো বা লাভ কত হলো, তার অরিজিনাল কস্ট প্রাইস কত ছিল, বুক ভ্যালু কত ছিল, তা কোনো কিছুই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস করার সময়তে চিন্তা করতে হবে না। শুধুমাত্র বিক্রয় মূল্য যেটা সেই বিক্রয় মূল্যটাই সরাসরি আমরা সেল অফ অ্যাসেট বলে বসিয়ে দেবো। এবার আমরা ফার্স্ট কলাম থেকে হিসাবগুলোকে যোগ বিয়োগ করে 56,900 টাকা নেগেটিভ ফিগার পেয়েছি, যেটার নাম লিখবো কি নেট ক্যাশ ইউজড ইন ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এবার আমরা ক্যাশ ফ্লোস ফ্রম ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস কাজ শুরু করছি। ক্যাশ ফ্লোস ফ্রম ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসে আমরা লং টার্ম লাইবিলিটি, কমন স্টক, ক্যাশ ডিভিডেন্ড পেড এই বিষয়গুলোকে আনি। এখানে লং টার্ম লাইবিলিটিসের মধ্যে বন্ডস পেবল দেখা যাচ্ছে কি ওপেনিং ব্যালেন্স ছিল 3 লাখ টাকা এবং ক্লোজিং ব্যালেন্সে আছে 2.5 লাখ টাকা। আর কমন স্টকের ওপেনিং ব্যালেন্স ছিল 1.5 লাখ টাকা, ক্লোজিং ব্যালেন্স আছে 2 লাখ টাকা। অর্থাৎ বন্ডস পেবল 50,000 টাকা কমে গেছে এবং কমন স্টক 50,000 টাকা বৃদ্ধি পেয়েছে। সেটার ইনফরমেশন ডি নাম্বার বলে দিয়েছে। আসলে বন্ডসগুলোকে কমন স্টকে কনভার্ট করা হয়েছে। 50,000 টাকা কমন স্টকে কনভার্ট করেছে, যেখানে প্রতি একটা কমন স্টকের পার ভ্যালু হচ্ছে কি 1 টাকা। তার মানে কি 50,000 টাকা মূল্যের কমন স্টকে কনভার্ট করা হয়েছে। বন্ডসগুলোকে যদি কমন স্টকে কনভার্ট করি তাহলে সেক্ষেত্রে যা বাধা হচ্ছে দেখি বন্ডস পেবল একটা লাইবিলিটি, এটা ডিক্রিজ হবে, তাই বন্ডস পেবলকে ডেবিট করতে হবে। আর কমন স্টক হচ্ছে কি মালিকানা সত্ত্বের সাথে জড়িত, ওনার সিকিউরিটির সাথে জড়িত। কমন স্টক যত বাড়বে ওনার সিকিউরিটি তত বাড়বে, তার মানে কি তা ক্রেডিট করতে হবে। এটা যদি জাবেদা করি তাহলে জাবেদা হবে কি বন্ডস পেবল ডেবিট, কমন স্টক ক্রেডিট। কিন্তু এই জাবেদার মধ্যে আমরা দেখছি কি কোথাও ক্যাশের হিসাব আসছে না, ক্যাশ ডেবিট হচ্ছে না, ক্রেডিট হচ্ছে না। আর আমরা যখন ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসের ব্যবহার দেখাবো সেখানে কিন্তু আমরা সরাসরি নগদ টাকাকে নিয়ে চিন্তা করব। নগদ টাকা যদি বৃদ্ধি পায় তাহলে তার আমরা যোগ করব, আর যদি নগদ টাকা হ্রাস পায় তাহলে আমরা এখানে বিয়োগ করব। যেহেতু ডি নাম্বার পয়েন্টে কোনো নগদ লেনদেন হয়নি বা নগদের উপরে কোনো প্রভাব পড়েনি, তাই ডি নাম্বারের কোনো কাজ আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কোথাও দেখাতে হবে না। আমরা অনেকেই মনে করি যে কি ব্যালেন্স শিটে পরিবর্তন থাকলে তা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আমাদেরকে হিসাব করতে হবে, তা কিন্তু নয়। ব্যালেন্স শিটে যে পরিবর্তনটা আছে সেটা যদি তাদের নিজেদের মধ্যে আন্তঃলেনদেন হয়ে যায় বা নিষ্পত্তি হয়ে যায় বা নিজেদের মধ্যে যদি কনভার্সন হয় তাহলে তার প্রভাব কিন্তু ক্যাশ ফ্লো স্টেটমেন্টে পড়বে না। যদি এই লেনদেনগুলো নগদে হয় তখনই আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে এগুলোর প্রভাব দেখাবো। আমরা তাহলে এখানে বন্ডস পেবল আর কমন স্টকের সাথে রিলেটেড কোনো আইটেম আমরা ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসে আনছি না, কিন্তু আমাদের বি নাম্বার পয়েন্টে ক্যাশ ডিভিডেন্টের কথা বলা আছে। 32,000 টাকা নগদ পরিশোধ করা হয়েছে এবং এটা নগদে পরিশোধ হওয়ার কারণে নগদ টাকা চলে গেছে, তাই আমরা ক্যাশ ডিভিডেন্ট পেডকে ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসে নেগেটিভ আকারে দেখাবো। এখানে একটাই আইটেম আছে, সেটাকে আমরা আবার সেকেন্ড কলামে নিয়ে আসলাম, 32,000 টাকা নেগেটিভ, সেটাকে আমরা লিখছি নেট ক্যাশ ইউজড ইন ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস। এবার আমরা সেকেন্ড কলামে যে 3টা ফিগার পেয়েছি, আমরা ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে একটা ফিগার পেয়েছিলাম যেটা পজিটিভ ফিগার ছিল এবং এই দুটো নেগেটিভ। এই সবগুলোকে যোগ বিয়োগ করে ব্যালেন্স হচ্ছে কি 4,000 নেগেটিভ। এটার নাম হচ্ছে কি নেট চেঞ্জ ইন ক্যাশ ডিউরিং দ্য ইয়ার, অর্থাৎ চলতি বছরে নগদ 4,000 টাকা হ্রাস পেয়েছে। আমরা দেখছি কি ওপেনিং ব্যালেন্স ছিল ক্যাশের 45,000 টাকা, সেটা 41,000 টাকাতে চলে এসেছে। তার মানে কি 4,000 টাকা চলতি বছরে হ্রাস পেয়েছে ব্যালেন্সে, এবং 4,000 টাকা কেন হ্রাস পেয়েছে তা আমরা ডিটেল ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করে বুঝে নিয়ে এলাম। এবার এই নেট চেঞ্জ ইন ক্যাশ ডিউরিং দ্য ইয়ার যেটা আছে তার সাথে আমরা ওপেনিং ক্যাশ ব্যালেন্সকে যোগ করবো। আমরা এখানে ওপেনিং ক্যাশ ব্যালেন্স আছে দেখছি কি 45,000 টাকা। 45,000 টাকা যোগ করার পরে আসলে আমরা অ্যাড লিখলেও কিন্তু এখানে আমাদেরকে আসলে নেগেটিভ করতে হবে, বিয়োগ করতে হবে, কারণ আমাদের 4,000 টাকার ব্যালেন্সটা নেগেটিভে আছে। 45,000 টাকা থেকে 4,000 টাকা বিয়োগ করার পরে ব্যালেন্স হচ্ছে কত 41,000 টাকা, যেটা হচ্ছে কি ক্লোজিং ক্যাশ ব্যালেন্স। আমাদের প্রশ্নের ক্লোজিং ক্যাশ ব্যালেন্সের সাথে হিসাবটা মিলে গেল। আশা করি ক্লাসটা বুঝতে পেরেছেন। আজকের ক্লাসে আমরা 3টা ওয়ার্কিং করেছি। এই ওয়ার্কিংগুলো যদিও আমরা আগের ক্লাসগুলোতেও অনেকবার আলোচনা করেছি, আজকে আমরা নতুনভাবে আলোচনা করলাম। যদি ক্লাসে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আইকনে ক্লিক করবে। আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন। আর চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আগামী ক্লাসে আমরা 2017 সালের প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। রিসেন্ট একটা ইয়ারের প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব, তাই আগামী ক্লাসে একদমই মিস করবেন না। এবং আগামী ক্লাসেও কিন্তু আমরা যে অঙ্কটা সমাধান করব সেখানে বেশ কিছু ওয়ার্কিংয়ের ব্যবহার আছে, তাই আগামী ক্লাসটাও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আগামী ক্লাসেও আপনাদেরকে সাথে পাবো এই প্রত্যাশা আজকের ক্লাসে আমি এখানে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।